মালদা রাজনীতির অন্যতম মুখ মৌসম বেনজির নূর কংগ্রেসে ছিলেন, এই কোতোয়ালি পরিবারের সদস্য। ঐতিহ্যগতভাবে কংগ্রেসেরই তিনি একজন সদস্য ছিলেন। মাঝখানে তিনি চলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু আবার ফিরে এসেছেন নিজের ঘরে। এটাকে নিজের ঘরে বলাটা কি সঠিক হবে? একদমই তাই। নিজেরই বাড়ি, নিজের ঘর, নিজের পরিবারে ফিরতে পেরেছি। কোথাও একটা অনেক রিলিফ আছে এবং যেভাবে মানুষ আপন করে নিয়েছে পরিবারের সদস্যরা, একটা তো গ্যাপ তৈরি হয়েছিল এবং দল কংগ্রেস পরিবার তারাও যেভাবে আপন করে নিয়েছে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। এটা ভীষণ ইন্টারেস্টিং এই জন্যেই যে ভাঙা কংগ্রেস জেলায় যোগ হলো তাই নয়, আপনাদের পরিবারের মধ্যেও যে একটা রাজনৈতিক ফাটল তৈরি হয়েছিল সেটাও মেরামত হয়ে গেল। হ্যাঁ, আমি 2019 সালে ইশাদার আমি আলাদা আলাদা লড়েছিলাম, তাতে তো রেজাল্টও খারাপ হয়েছিল। যেটা ভয় করছিলাম আমি যে বিজেপি চলে আসবে, সেটাই আলটিমেটলি হলো। প্লাস পরিবারের মধ্যেও একটা ভাঙন ধরলো। তো সব কিছু নিয়েই একটা রিপেয়ারিংয়ের দরকার ছিল, সেটা রিপেয়ার হয়েছে। মানে এটা বলা চলে যে কংগ্রেসের গনি খান চৌধুরী জীবিতকালে কংগ্রেস হিসাবে যে কোতোয়ালি পরিবারের পরিচয় ছিল, সেই পুরো পরিচয়টা আবার ফিরিয়ে আনা গেল। একদমই তাই। আরেকটা বিষয়ে বলা হয় যে মৌসম বেনজির নূর পোর খাওয়া রাজনীতিবিদ, যেহেতু কোতোয়ালি বাড়ির সদস্য, সে টের পেয়ে গেছে যে তৃণমূলের কোথাও ভবিষ্যৎ ক্ষীণ হয়ে আসছে এই জেলায়। তার জন্যই কি আপনি তৃণমূলকে ছেড়ে দিয়ে, মানে ডুবন্ত নৌকা ছেড়ে দিয়ে চলে এলেন কংগ্রেসে? দেখুন, রাজনীতিতে সবসময় আমরা দেখেছি, আমি নিজের লাইফেও দেখেছি যে উপর নিচে হতেই থাকে। কোনো সিচুয়েশন সেম থাকে না, পরিবর্তন আসতেই থাকে। এবং কংগ্রেস দলের পরিস্থিতি অবশ্যই ভালো, আমি চলে যাবার পরেও ভালো কিন্তু ছিল, এখনও ভালো আছে। কিন্তু আমি মনে করি যে তৃণমূলও আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিল, জায়গা দিয়েছিল, কিন্তু নিজের যে একটা কনসিয়েন্স থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আগামী দিনে আমি জানি না কি হবে, কিন্তু আমি এটা সারা জীবনের জন্য এই ডিসিশনটা নিয়েছি। মানে আপনি বলছেন বিবেকের তাড়নায় যে আমি কংগ্রেস পরিবারের সদস্য হয়ে কি করে তৃণমূল করছি? হ্যাঁ, কারণ দেখুন, ফ্যামিলিতে আমাদের তো আর গার্জিয়ান বলে কেউ নেই। বরকত সাহেব নেই, মা নেই, ডালু মামা অসুস্থ, পরিবারের বড় কিন্তু কেউ নেই, আছে শুধু ইশাদা আর আমি, আমাদের ফ্যামিলি। তো নিজেদের মধ্যে একটা স্ট্রেন রেখে, আমার দিদির সঙ্গে ইশাদার বিয়ে হয়েছে, তারা একসঙ্গে পরিবার করছেন, কিন্তু কোথাও না কোথাও তো একটা স্ট্রেন, একটা গ্যাপ, একটা সমস্যা তো চলছিল। সেটাকে পুরোপুরি মিটিয়ে এবং বরকত সাহেবের লেগেসিকে, সবাই বলেন যে আমরা বরকত সাহেব উত্তরসূরি, তো সেটা আলাদাভাবে কাজ না করে আমরা যদি একসঙ্গে কাজ করি, পরিবারও মজবুত হবে, দলও মজবুত হবে। দল কি সত্যি মজবুত হবে এবারে? দল তো মজবুত আছেই, আমি চলে যাবার পরেও দল মজবুত ছিল এবং আমি নিজেরটা 100% দেবার চেষ্টা করব, দলকে আরও মজবুত করার চেষ্টা করব। ঈশা খান চৌধুরী একটা আসনে জিতলেন, আরেকটা আসনে জিতলেন খগেন মুর্মু। কিন্তু যেই খগেন মুর্মু যেই কেন্দ্রে জিতলেন বা ঈশা খান চৌধুরী যেই কেন্দ্রে জিতলেন, ঈশা খানের জায়গাটা অলরেডি স্ট্রং কংগ্রেসের জন্য, কিন্তু খগেন মুর্মু যে কেন্দ্র থেকে জিতলেন সেখানে কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন কংগ্রেস পার্টি হিসাবে? 100% আমরা ঘুরে দাঁড়াতে পারবো। 2019 সালে ভোট ভাগ হয়েছিল এবং ভোট ভাগ হওয়ার জন্যেই কিন্তু খগেন মুর্মুও জিতেছিল। লাস্ট ইলেকশনেও আবার সেম ভোট ভাগ হয়েছিল, কিন্তু প্রচুর মানুষের যেটা ডিমান্ড ছিল, চাহিদা ছিল, আমি ঘুরে বা যতটা অনুভব করেছি যে মানুষ কিন্তু চাইছিলেন যে আমি দাঁড়াই। কোনো কারণে দল আমাকে সেই টিকিট দেয়নি বা সেই সুযোগ দেয়নি, কিন্তু আমি মনে করি যে কংগ্রেস দল আগামী দিনে, এটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি সত্যি কথা বলতে গেলে দলকে বলেছি আমি উইথাউট এনি কন্ডিশন কিন্তু কংগ্রেসে জয়েন করেছি। সাধারণ কর্মী হিসেবে আমি কাজ করতে রাজি আছি। তো আমি সাধারণ কর্মী হিসেবেই কাজ করব, দলকে মজবুত করার কাজ করব। 12টা সিট এই জেলাতে, 12টা সিটের মধ্যে আপনি আশা করছেন কটা সিটে অন্তত কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে এবং জিততে পারবে? আমরা প্রত্যেকটা সিটই কিন্তু টার্গেট করছি এবং এখন যা পরিস্থিতি আমাদের মনে হয়, যেখানে আমরা যাচ্ছি কংগ্রেসের রেসপন্স খুব ভালো, প্রার্থীরা খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমরা 12টা সিট টার্গেট করে এগোচ্ছি, আমরা 100% যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে যে কোথাও কি মনে হচ্ছে যে কংগ্রেস সার্বিকভাবে তাদের যে দুর্গ হিসেবে পরিচিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পার্ট অফ দক্ষিণ দিনাজপুর, সেইখানে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে? 100%, কারণ 2021 সালে SIR নিয়ে একটা যে আবহাওয়া তৈরি হয়েছিল, পরিবেশ তৈরি হয়েছিল, মানুষ কিন্তু খুব আতঙ্কিত হয়ে গেছিলেন এবং তাই সেই কারণে ভোটের কিন্তু বিভাজন হয়েছিল। তখন কংগ্রেস কিন্তু রেজাল্ট ভালো করতে পারেনি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই, মানুষ অনেক সজাগ এবং মানুষ কিন্তু কংগ্রেসমুখী হয়ে উঠেছে।
শেষ প্রশ্ন, পশ্চিমবাংলায় 2026-এর নির্বাচনের পর কারা সরকার গড়তে পারে বলে আপনার ধারণা? আমরা আশা করব যে কংগ্রেসের একটা বিরাট বড় ভূমিকা হবে, কংগ্রেসের রেজাল্ট ভালো হবে এবং আমরা এটাই চেষ্টা করব যাতে কংগ্রেস গভর্নমেন্টে আসতে পারে। সেটা কি সম্ভব আদৌ? সম্ভব হোক না হোক আমরা লেফটের সঙ্গে তো বনিবনা হলো না আমরা আপনার, তো এই স্বপ্ন দেখেই এগোচ্ছি এবং আমরা খুব আশাবাদী। লেফটের সঙ্গে তো বনিবনা হলো না, সেটা কি ভালো হয়েছে? লেফটের সঙ্গে এক সময় হয়েছিল, এবার আমাদের লিডারশিপ ডিসিশন নিয়েছে যে আমরা একলা লড়ে আমাদের কতটা শক্তি আছে সেটা যাচাই করব, সেটা ওয়ে করব। তো সেটাও আমি মনে করি যে আমাদের কর্মীরা প্রত্যেকটা জায়গায় তো আমাদের কংগ্রেসের ফ্ল্যাগ উঠছে, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রার্থী আছে, সেটা কোথাও না কোথাও দলকে অনেক মজবুত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন উনি বেরিয়ে যাচ্ছেন নিজের কেন্দ্রে, কোতোয়ালি থেকে বেরিয়ে নিজের কেন্দ্রে উনি চলে যাচ্ছেন প্রচারের জন্যে। এখানে প্রথম পর্যায়ের ভোট, অর্থাৎ 23 তারিখে ভোট হবে। এখানে গোটা উত্তরবঙ্গে 23 তারিখে ভোট, 29 তারিখ দ্বিতীয় দফার ভোট। 23 তারিখের ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ কারণেই যে গোটা উত্তরবঙ্গের ভোট সেই দিন একই দিনে নেওয়া হবে এবং উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ক্রমশ তার বিন্যাস পরিবর্তন করে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।